দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জেনেছেন ঢাকা এবং ঢাকার আশেপাশে নরসিংদী সহ ৩১ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাহলে কি ঢাকা এই মুহূর্তে ঝুঁকির মধ্যে? এবং ঢাকায় আমাদের সাধারণ মানুষের বসবাসের সংখ্যাও যেমন বেশি, অফিস আদালত এবং হাই রাইজ বিল্ডিং ও অনেক বেশি। তাহলে ঢাকা কতটা ঝুঁকিতে এবং সে সময় আমাদের আসলে করণীয় কি? এমন আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে ভূমিকম্প হলে আমরা কি করব? এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ এবং তিনি ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। তাকে নিয়ে আমাদের আজকের আ এই বার্তা কক্ষের আয়োজনে আমরা জানার চেষ্টা করব ভূমিকম্পের নানা দিক নিয়ে। সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক ফিরে এলাম। আমাদের অতিথির কাছে যাচ্ছি সরাসরি ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক, অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজের কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আ আপনি জানেন এবং সব জায়গায় কথা বলছেন, আমরা শুনছি, দেখছি। কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবারের যে ভূমিকম্প, সেটি ঢাকার ভেতরে একটি বাড্ডা এবং নরসিংদীতে ২ বার, যার কেন্দ্রস্থল। এটির পরে যে আতঙ্ক তৈরি হয়েছে যে এখনো ভূমিকম্প হওয়ার আ হতে পারে কিনা এবং সেটি ঢাকাকে কেন্দ্র করে কিনা। এইটার সম্ভাবনা আসলে কেটে গেছে নাকি এখনো আছে? ধন্যবাদ। আমি একটু সায়েন্টিফিক্যালি বক্তব্যটা দেব। জি, আর যেহেতু আ আমি একাডেমিক্যালি এগুলো নিয়ে পড়ালেখা করেছি জি, এবং আমি শিক্ষকতাও জড়িত জি। কয়েকটা ইউনিভার্সিটিতে এগুলা নিয়ে। তো এখানে একটা জিনিস হলো যে ১ম যেদিন হলো যে 5.7 রিক্টার স্কেলের একটা মডারেট যে আর্থকুয়েকটা হলো, তখন আমার এটা আসলে ইট মে বি ফোর শক আমি কিন্তু হুম, বলেছি। জি, কারণ তখন পর্যন্ত আগে পিছে কোনো ভূমিকম্প হুম, হয়নি। পরে যখন একই দিনে ৩ টে হলো, এখন একটা আমরা কিন্তু রোড ম্যাপ পেয়েছি। একটা আচ্ছা, সিকোয়েন্স পেয়েছি। জি, এই সিকোয়েন্স এ যেটা দাঁড়িয়েছে 5.7 become a main shock হুম। আর যেগুলো হচ্ছে 3.3, 3.4 এবং 4.3 these are the মানে aftershock. অপেক্ষাকৃত কম। হুম, আফটারশক। জি, তার মানে কি এই যে ভূমিকম্পের যে স্ট্রেস এবং স্ট্রেনটা আছে, হুম, প্লেটটা যখন ছেড়ে গেছে, আনলক হইছে, এটা হুম, মুভমেন্ট করতেছে হুম, এবং গ্র্যাজুয়ালি কিন্তু এটা সেটেল ডাউন হচ্ছে কিন্তু। হুম, সেটেল ডাউন হচ্ছে। তো আফটার শকে এখন যেটা হলো যে আ একমাত্র আল্লাহ ব্যতিরেকে আমি জি, বলতে পারি পৃথিবীতে যে ইনস্ট্যান্স গুলা আছে আমি আপনাকে বলি আপনার আম যেটা হলো নেপাল আর্থকোয়েক যদি আপনি স্টাডি করেন, তারপরে আফগানিস্তান, তারপরে ইরান, হুম, তারপরে হলো আপনার তুরস্ক, তারপরে সেগান আর্থকোয়েকে এই আফটার শকটা কিন্তু আস্তে, আস্তে কিন্তু কমের দিকে যায়। সেটেল ডাউন আচ্ছা, হয় এটা। আচ্ছা, তো যে রোড ম্যাপটা দাঁড়িয়েছে, এখান থেকে বড় ধরনের এই জায়গা উইদিন দি যে আর্থকোয়েক গুলো 10 কিলোমিটার হুম, হুম, হয়েছে, হুম, বড় ধরনের আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, একমাত্র আল্লাহ তাআলা যদি একটা ডিসাইড করেন। হুম, বাট ফ্যাক্টর রিমেইনস এই যে আর্থকোয়েকটা হইছে এটার প্রেশার তো বিভিন্ন জায়গায় হয়েছে, ডিস্ট্রিবিউট হয়েছে। জি, এইটারই আবার ১৫-২০ কিলোমিটারের ভিতর আবার মধুপুর ফল্ট। তার হুম, মানে কি মধুপুর ফল্টটা কিন্তু এটা হুম, ইনঅ্যাক্টিভ ছিল। সেখানে ৮০০ বৎসরে হুম, যেটা সেখানে প্রেশার কিন্তু ডাইভার্ট হচ্ছে। জি, এটা আবার চলে গেছে আবার সিলেট আসামের দিকে। এটা আবার চলে গেছে আপনার সাবডাকশন জোন যেটা আছে আপনার চট্টগ্রাম এদিকে হুম, ডাইভার্টেড হইছে। হুম, তো এগুলা কিন্তু অ্যাকুমুলেটেড প্রেশার কিন্তু অ্যাকুমুলেটেড হওয়া আছে। হুম, অতিরিক্ত যে প্রেশার যাচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের আরেকটা কিন্তু ট্রিগার হইতে পারে এখানে। আচ্ছা, তো আপনার এইটা আতঙ্ক হলে হবে না। কাম হোয়াট মে ভূমিকম্প হুম, হলেও কিন্তু আপনাকে যেকোনো অবস্থা থেকে আপনাকে কিন্তু সেফটি ব্যবস্থা নিতে হবে। লেটস থিংক ফর সেফটি। জি। যে আমি একটা ভূমিকম্প হলে পরে আমি যেটা বলে থাকি আচ্ছা, যে একটা ভূমিকম্পের মানুষের সেফটির হলো রেজিলিয়েন্সি আচ্ছা, টাইম হলো সেফটির এই ক্ষেত্রে আমাদের এবারের ভূমিকম্পের বিষয়ে আমার স্পেশাল প্রশ্নটা হচ্ছে কি যে, আমরা সাধারণত দেখেছি যে ঢাকার ভেতরে ভূমিকম্প, অন্য জায়গায় হয়তো অ কেন্দ্র ছিল। ঢাকায় একটু মৃদু ভূকম্পন, মৃদু শব্দটাই আমরা দেখেছি। কিন্তু এবারেরটা মানে অনেকটা বেশি ছিল। আপনি যেটাকে ফোরশক বলেছিলেন সেটা এখন বলছেন যে প্রধান হতে পারে। আ না প্রধান ইটস প্রধান। এটা সুপার সো মেন শক জি। মেনশকটা যদি হয়ে যায় এটা, এবারে কিন্তু মানুষের আতঙ্ক একটু বেশি ছড়িয়েছে। মানুষ বিল্ডিং থেকে নেমে রাস্তায় চলে আসছে। পুরান ঢাকায় তো অ মানুষ নিহত হয়েছেন।
ঢাকার ক্ষেত্রে আমার প্রশ্নটা আপনার কাছে যে মানুষের সংখ্যা বেশি এবং অ হাই রাইজ বিল্ডিং বেশি। কি ধরনের আ আসলে তারা মেজর নিতে পারে? কি ধরনের ব্যবস্থা দেখেন নিতে পারে? ঢাকার যে প্রবলেমটা হলো যেখানে হলো এখানে আরবানাইজেশন অনেক বেশি, হুম, তারপর টাওয়ারিং বিল্ডিং গুলা বেশি এবং হুম, যে টাওয়ারিং বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলাতে কিন্তু আপনার ফ্যাসেড হুম, গ্লাসের জিনিসপত্র দিয়ে সাজসজ্জা করা, আমরা ডেকোরেটেড। হুম, তো আপনি দেখা যাবে যে ঢাকা কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নাই। না, আপনি বিল্ডিং এর ভিতর থেকে যখন আর্থকোয়েক যেমন সেফ জায়গায় আপনি পজিশন নিলেন, হুম, তারপরে বিল্ডিং এর বাইরে আসবেন বা যারা বাইরে থাকবে এই ফ্যাসেড থেকে বিভিন্ন রকম ইয়ে থেকে ফলিং অবজেক্ট গুলা পড়বে এবং তারা দে উইল বি ওয়ান্টেড এবং ক্যাজুয়ালিটি উইল বি মোর। হুম। এবং আমাদের এই জায়গাগুলো কিন্তু বিগ ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর কিন্তু এখানে। তো আমার যেটা হলো যে আপনার লেট আস সেভ আওয়ার লাইফ সেভ আমি একটু স্পেসিফিক করি। হুম, যেমন ধরুন উঁচু বিল্ডিং এ হুম। কর্মরত যারা আছে দিনের বেলা ভূমিকম্প হলো। যারা অনেক উপরে আছেন তাদের আসলে কি করণীয় হবে? ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। আর্থকোয়েক এর যেটা হলো হুম, অ্যাজ পার ফিমা স্ট্যাটিস্টিক্স বা ইনসারাক হুম, এগুলো হলো আর্থকোয়েক ইয়ের জন্য বাপ-মা অর্গানাইজেশন। জি। তাদের অনুযায়ী হলো এবং আমি যেটা দেখেছি আর্থকোয়েক হলো পরে কাম হোয়াট মে কি হতে পারে? এটাকে হুম, আপনি যে জায়গায় আছেন সেফ জায়গায় ওই নিকটবর্তী সেফ জায়গায় আপনার পজিশন নিতে হবে এবং সেখানে আমরা যেটা বলে থাকি 1 মিনিট যেটা হলো ৬০ থেকে ১ পর্যন্ত আপনি কাউন্ট করবেন। হুম, যখন আপনি সেফ পাবেন তখন আপনি নিচে এসে খোলা আকাশের নিচে আপনি দাঁড়াবেন। তা না হলে পরে কি হবে দেখেন একটা রুমের ভিতরে অনেক কিন্তু ফলিং অবজেক্ট থাকে। হ্যাঁ, আপনার থাকে আলমারি থাকবে, কাঁচের আলমারি থাকবে, তারপরে ডেকোরেশন থাকবে, তারপর ফলস সিলিং থাকবে। এগুলোই মানুষকে কিছু বেশি ওয়ান্টেড করে এবং মেরে ফেলে। হুম, সেইজন্য হলো সেফ জায়গা আগে ঠিক করবেন এবং হওয়া মাত্র ওই জায়গায় যাবেন। মাথাকে প্রটেক্ট করবেন, হেলমেট রাখবেন। অনেকের আবার মোটরসাইকেল আছে, হুম, হুম। মোটরসাইকেলে হেলমেট রাখবে। ওইটা না থাকলে পরে আপনি কুশন রাখবেন, বালিশ রাখবেন। আচ্ছা। কাম হোয়াট মে যেভাবে হোক আপনার মাথাটা ইভেন ওইটাও না থাকলে পরে আপনার হাত দিয়ে মাথাটাকে আপনার হুম। সেভ করতে হবে এবং ১ মিনিটের মতো কাউন্ট করবেন ৬০ থেকে ১ পর্যন্ত। এটা করতে হবে। আচ্ছা ঘরের কোন জায়গাটায় তারা বা ঘরের যেটা বিল্ডিং হলো এর যে দেখেন আমি অ্যা বার্নিং এক্সাম্পল এই যে এবার যে মানুষ মারা গেছে সব সারফেস ক্যাজুয়ালিটি হয়েছে। যারা উইন্ডোর কাছে মানে এক্সটেরিয়র হুম, ওয়ালে পজিশন নিছে তারাই কিন্তু মারা গিয়েছে হুম, বা ওয়ার নিচে যারা অবস্থান নিয়েছে তারাই কিন্তু মারা গেছে এই অবজেক্ট গুলো পড়ে। হুম, এবং রানা প্লাজাতে আমি সেম জিনিস আমি দেখেছি। যারা আউটার ওয়ালে করেছে তারা কিন্তু পেস্ট হয়ে গেছে। হুম। বুঝতে পেরেছেন? সেইজন্য থাম্ব রুল হলো ইনসারাগ এবং ইয়াতে ফিমাতে সবসময় বলে ভীম এবং কলামের সংযোগ জায়গা হলো সবচেয়ে বেশি হুম, শক্তিশালী, শক্তিশালী। মজবুত। এটা অর্থাৎ হলো বিম পা এবং কলামের যেখানে সংযোগ সেখানে সংযোগ। হ্যাঁ, এইভাবে যে জায়গায় আছে জাস্ট তার নিজ বরাবর আপনি অবস্থান নিলেন। শক্ত টেবিল রাখলেন। যদি টেবিল না থাকে তখন বললাম যে কুশন-টুশন এগুলো টেবিলের থাকবে। নিচে আপনি হ্যাঁ, বলেছেন। টেবিলের নিচে নেবেন বা কাঁচের টেবিল নেওয়া যাবে। আচ্ছা সেটা তো ভেঙে কারণ পড়বে। বিম হ্যাঁ। এবং কলাম থাকলে পরে এখান থেকে দেখবেন যে এখানে চুরি পড়া থাকে হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। নিচে এই জায়গাটা হলো শক্তিশালী। হুম, এইটাই হলো মানে একটা বিল্ডিং এর হলো সবচেয়ে শক্ত জায়গা। সত্য জায়গা। তো এখন এই জায়গাটা ঘরের ভিতরে আপনি সিলেক্ট করতে হবে ইনার সাইডে। আর যদি এটা না পান তাইলে আউটার ওয়াল না, ইনার ওয়ালে আপনি কিন্তু পজিশন নিবেন। ঠিক আছে? হুম, আর যদি এটাও না পারেন তাইলে দেখবেন ২ টা ওয়াল যে জায়গায় সংযোগ হয়েছে এটা কর্নারের মতো। এই জি। জায়গাও কিন্তু শক্তিশালী এর নিচে আপনি অবস্থান নিবেন। এবং সিঁড়ি দিয়ে এবং নামাটা অসম্ভব। কাম হোয়াট মে শেখ হলে পরে ১ মিনিটের মতো আপনার থাকতে হবে। কেন ১ মিনিট? কারণ ভূমিকম্পের যে শকটা থাকে, শেকটা থাকে, নেপালে যদি বলি আমরা 25 সেকেন্ডের মতো হ্যাঁ, এটা কিন্তু ছিল। তারপরে হলো যদি আমরা যদি তুরস্কেরটা বলি 35 সেকেন্ডের মতো এরকম 35, 32, 35 সেকেন্ডের মতো ছিল। সেগানে যদি দেখি 28 ছিল। হুম, 28 এ এরকম devastating ইফেক্ট। কারণ মেইন ইটাই হলো আপনার রিলে ওয়েভটাই বেশি করে। জি। এভাবে মোচড় দেয় সমুদ্রের পানি যেরকম হুম, করে, হুম, হুম। লাভ ওয়েভটা এরকম করে। এই জি। ২ টা ওয়েভই বেশি ক্ষতিগ্রস্ত করে। সেইজন্য হলো যে আমরা সর্বোচ্চ ধরেছি সেফ নিয়ে যে ১ মিনিট এটা। আচ্ছা, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে ৪০ সেকেন্ডের উপরে যায় না। একমাত্র আলাস্কাতে ৩ মিনিটের উপরে ভূমিকম্প হয়েছে। আচ্ছা। সেখানে মানুষ কোনো কিছু ছিল না। তো ১ মিনিট আপনি কাউন্ট করবেন। এই ১ মিনিটের হ্যাঁ, মধ্যে এই না। সেফ জায়গাগুলো সিলেক্ট করবেন, এখানে থাকবেন। তারপরে আপনি সিঁড়ি দিয়ে আপনি করে আসবেন। এবং সিঁড়ি ইস সো ডেঞ্জারাস
আমি রানা প্লাজাতে সিঁড়ির থেকে 25 জন ডেড বডি আমরা করেছি। যারা সিঁড়ি একটা ভয়ঙ্কর জায়গা এবং আপনার এক্সাক্টলি আরেকটা হচ্ছে রানা আপনার প্লাজা লিফটের ক্ষেত্রে অবশ্যই না। অবশ্যই না। লিফটে হলো সুইং করবে এবং পড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক আছে। যেমন আমি একটা জায়গায় গিয়েছিলাম, তারা বলছে, "স্যার অল্পের জন্য বেঁচে গেছি।" লিফট শুধু এরকমই করতেছিল, আমার উপর থেকে সব খুলে-মুলে পড়ে গিয়েছে। লিফটের তো কোনো অবস্থা নেই এবং কেউ লিফটে থাকলে পরে রেড বাটন আছে, টিপ দিবেন, পরের ফ্লোরে আসবে, আপনি নেমে নেমে যেতে হবে। যাবেন। আর হলো যে পকেটে কিছু টাকা-পয়সা রাখবেন। তারপরে হলো আপনার ওষুধ-টষুধ এগুলো রাখবেন। যারা ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে, ডায়াবেটিস বলেন, তারপরে হার্টের, তাই ওষুধগুলো আপনারা রাখবেন। আমি বলব যে যারা সরকার বা যেকোনো অর্গানাইজেশনে কাজ করতেছেন, সেখানেও কিন্তু মেডিক ব্যাংক বানাবেন। যাদের ক্রিটিক্যালি আছে থাকবে, ফার্স্ট এডেরই থাকবে। এগুলা নিলে পরেই আপনার কিন্তু কিন্তু এখানে প্রশ্ন কি যে আপনার এতক্ষণ যেটা আমরা বললাম যে ঢাকার মতো জনসমাগম যেখানে বেশি এবং উঁচু বিল্ডিং যেখানে বেশি সেখানকার জন্য। কিন্তু আ সব শেষ পর্যন্ত তো যেমন এখন মনে হচ্ছে যে আমরা একটু বেঁচে গেলাম, এখন আর আপাতত নাই। মানুষ তো আবার ভুলে যায়। তা আবার যখন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় তখন আবার হয়। এখন আবহাওয়ার যেমন আমরা বৃষ্টি আসবে কিনা আমরা জানতে পারি আগে থেকে। আবার রোদ আসবে কিনা হ্যাঁ, সেটা জানতে পারি। ফোরকাস্টিং আপনি জানতে পারেন। সেরকম ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া সম্ভব কিনা? দেখেন অন্তত ঘন্টা, দিন। ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া ভেরি ডিফিকাল্ট, বাট আপনি ফোরসি করতে পারেন যে এখানে প্রেশার ডেভেলপড হচ্ছে কিনা এটা। কারণ আমরা জানি যে এখানে ফল্ট রয়েছে। আমাদের কিন্তু একটা থ্রেট কিন্তু রয়েছে। জিওলজিক্যাল স্টাডি করে, জিওগ্রাফি স্টাডি করলে বোঝা যায়। জি। ফল্ট লাইন আছে, তারপরে এখন ব্লাইন্ড ফল্ট এর অনেকগুলা আছে। এটাকে যদি রিসার্চ এর মাধ্যমে বের করতে পারা যায়। একটা হলো আপনার হলো যদি একটা হলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনার পাবেন স্পেশাল ডাটা নিয়ে যে আচ্ছা। মুভমেন্ট হচ্ছে কিনা। যেটা আমি চায়নাতে কোর্সে গিয়েছিলাম। তারা আমাকে বলেছে ডাউকি ফল্টের দিস ইউ সি তোমার এই জিনিসগুলা কিভাবে মুভমেন্ট করতেছে, কত পরিবর্তন। আগে এটা ছিল স্পেশাল ডাটার মধ্যে। ডিজিপিএস মাধ্যমে আপনার করতে পারেন। টিল্টেড এর মাধ্যমে করতে পারেন। টিল্টেড আচ্ছা, হইলে পরে এই এটার ব্যাপারগুলো মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে অনেকটা একাডেমিক এবং আপনি যেহেতু না একাডেমিক আরেকটা ভাবে বলতেছি, জানেন। আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস আছে। না, প্রশ্ন হচ্ছে ওই এটা সহ যদি বলেন যে আমাদের যারা আবহাওয়াবিদ বা এইসব বিষয় নিয়ে কাজ করেন এবং সরকারের যে দপ্তরগুলো আছে ইনক্লুডিং আবহাওয়া অধিদপ্তর, তারা কি আসলে ক্যাপাবল কিনা বা এই যন্ত্রপাতিগুলো বা এই তারা দে আর নট ক্যাপাবল এট অল। মানে আমি বলি যদি আপনি দেখেন আমাদের এই যন্ত্রপাতি নাই। এই যে ভূমিকম্প এপিসেন্টার মাপার যন্ত্রই লিমিটেড। ঢাকা ভার্সিটির মধ্যে ৩ টা ৪ টা আছে, সেটা তার কি অনেক ভিতরে ২ টাই ব্যয়বহুল নাই। যে আমরা আমাদের ইটস সরকার নট কস্টলি। যমুনা পদ্মা ব্রিজের চেয়ে তো আর কস্টলি না এত। ঠিক আচ্ছা। আছে? আপনার স্যাটেলাইট যদি বলেন আর যদি আমার থাকে ডিজিপিএস বলেন, তারপরে হলো বা আপনার হলো এই যে এপিসেন্টার মাপার যন্ত্র, এগুলো অত কস্টলি না। এগুলো হলো আপনার মাইন্ডসেট। আপনি যদি চান সবই সম্ভব কিন্তু। পদ্মা ব্রিজ যেখানে আপনি করতে পারতেছেন সেখানে আমি মনে হয় ১০০ ভাগের ১ ভাগ টাকা খরচ করলে পরে এত হবে না। আর এগুলা দেখেন আমাদের রিসার্চ নাই। আমি যে আজকে যদি রেডন হলো ভূমিকম্পের ভূমিকম্প হওয়ার আগে রেডন, তারপরে মিথেন গ্যাস এগুলো হবে, তাপমাত্রা বেড়ে যাবে। এই যন্ত্রপাতিগুলো আমাদের নাই। তারপরে পানি শুকিয়ে যাবে, হবে, পানি কালারের পরিবর্তন হবে। ন্যাচারালি যেগুলা, এগুলা কারা করবে? যারা রিসার্চ করবে সেই সমস্ত ছেলেরা যাবে। যারা ডিজাস্টার করতে মাসের পর মাস, বছরের পর বছর এখানে যেয়ে তারা এইগুলা করবে। সেই জিনিসগুলো আমাদের নাই। আমরা ২ টো জিনিস দেখলাম ঢাকায়। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি দেয়া হচ্ছে প্রায় ১৫ দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হচ্ছে। এবং একটা হলের যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেখান থেকে তারা যে নতুন একটা বিল্ডিং এ আশ্রয় নিয়েছেন। আপনি এগুলো জানেন, সংবাদপত্রে এসছে। আ এই ১৫ দিন আ আসলে ছুটি দেয়া এবং এগুলো যাচাই-বাছাই করা এটা আসলে যৌক্তিক কিনা? মানে আমার কাছে খুব স্বাভাবিকভাবে মনে হয় যে এইটা ১৫ দিন পরে আসলো তারপরে যে আপনার ভূমিকম্প হবে না তার নিশ্চয়তা কি? এক্সাক্টলি। আমি আপনাকে বলি যে কাম হোয়াট মে, আপনি কত রিক্টার স্কেলে ভূমিকম্প হবে না হবে এটা ফোকাস দেওয়ার কোনো কাজ নাই। অ্যাজ ইন্ডিভিজুয়াল আই নিড টু ফাইন্ড আউট আমি যেখানে থাকবো সেফ প্লেসটা আমাকে রেডি করা উচিত। আপনি হয়তো বলতেছেন যে ভূমিকম্প ৭ দিনে হবে। ইয়েস, ৭ দিনে নাও হইতে পারে। এটা ১ বছর পরে হইতে পারে। বাট গেট ইট সিউর যে জিওলজিক্যাল যে জিওসিসমোলজি যে এগুলা এভিডেন্স গুলো পাওয়া গেছে, বাংলাদেশে কোনো না কোনো দিন বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। অনেক বেশি। এটা কখন হবে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া।
বাট প্রেশার ডাইভার্ট হচ্ছে যেখানে আমাদের যদি দেশের ভিতরে না হয়, আপনার পার্শ্ববর্তী যে আছে তিব্বত ফল্ট আছে, তারপরে শিলং মেসিভ আছে, তারপরে সেগাইন যে এইগুলা আছে, এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে। সেগুলোর ইফেক্ট গুলা তো কম্প্রেশনাল এইগুলা কিন্তু আমাদের এখানে আসতেছে, প্রেশার চাপগুলো আসতেছে। তো কোনো ওয়ে এতে থেকে করার উপায় নেই। আর যে পরিমাণ আরবানাইজেশন হচ্ছে, ওয়াটার লেভেল দেখেন আপনি প্রতি বছর 12 ফিট নিচে চলে যাচ্ছে। ডোন্ট ইউ থিংক এটা বিরাট ধরনের প্রেশার হচ্ছে? এটা না হলে সিঙ্কহোল হবে, যে আপনার ইয়ের মতো, থাইল্যান্ডের মতো হঠাৎ করে দেখবেন পুরা বিল্ডিং 8-10টা নিচের দিকে চলে গিয়েছে। তো ইটস এ হ্যাজার্ডাস। তো আমাদের যেটা হলো যে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে বলতে হবে, প্রিপারেশনটা নিতে হবে আর্থকোয়েকের জন্য। এখন আর্থকোয়েকরে এটা সিরিয়াসলি নিতে হবে। উই নিড টু স্টার্ট আওয়ার লাইফ উইথ দ্য আর্থকোয়েক। যে সমস্ত লক্ষণের কথা আপনি বললেন, তাতে কি এটা মনে হয় যে আরবানাইজেশন যেখানে হয়, বেশি নগরায়ন মানে অধিক বিল্ডিং এবং অধিক মানুষ বসবাস করে একটা স্বল্প জায়গার মধ্যে, সেটা ঢাকা যে অবশ্যম্ভাবে এটা বলা যায়, খুব স্পষ্টভাবে গবেষণা না করে বলা যায়। সেই সমস্ত জায়গায় ভূমিকম্পের হবার সংখ্যাটা বেশি কিনা? সেই সমস্ত জায়গায় ভূমিকম্পের খাবারে হলো আপনার হলো বিল্ডিং। আর আমাদের বিল্ডিং গুলার ইল বিকাম সারপ্রাইজ। ঢাকার যে এই ধরেন 12 লাখ 20 লাখ যে বিল্ডিং এর কথা বলতেছে, তার 70% বিল্ডিং হলো আর্টিফিশিয়াল আর্থ ফিলিং। 100 ফিট 200 ফিট এরকম মাটি ভরাট করে, খুব পোর মাটি করে। তো হয়তো আপনি বলতেছেন যে না ঢাকায় হবে না, এটা হলো আপনার ধরেন দিনাজপুরে হলো, আলটিমেটলি ইফেক্টটা এখানে বেশি হবে। আচ্ছা, মাটি খারাপের জন্য, কারণ এখানে বহুত টাওয়ারিং বিল্ডিং অনেক বেশি, ডেনসিটি অফ বিল্ডিং, পপুলেশন অফ বিল্ডিং, তারপর পানির লেভেল অনেক নিচে, সবগুলো ফ্যাক্টর নিয়ে কিন্তু এখানে বিরাট এফেক্টটা এটা হবে। এখনো দেখা গেছে আপনি কেন থিঙ্ক সেকেন্ড আর ফল্ট থেকে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, তার থেকে 700 কিলোমিটার দূরে সেটা থাইল্যান্ডের কি পরিমাণ ইফেক্ট হয়েছে খুবই কেন থিঙ্ক আপনি। আমরা দেখেছি হোটেলের উপর থেকে ভেঙে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো আমাদের প্রিপারেশন ছাড়া কোনো উপায় নেই। এটা থেকে বাঁচার জন্য বিল্ডিং কোড মেনে চলতে হবে এবং সরকারের কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিতে হবে। কাম হোয়াট মে, ডু অর ডাই যেতে হবে। যে ঢাকায় যেমন আমি দাঁড়াইতে পারি না, আপনার এখানে কিন্তু আশেপাশে কিন্তু খালি জায়গা নাই। দরকার পড়লে বিল্ডিং কিছু ভেঙে দেন, প্রণোদনা দিয়ে ওখানে খেলার মাঠ বানান, টয়লেট ফ্যাসিলিটি সব বানান, ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ হলে লোকজন যায় ওখানে নেবে। তার একটা হলিস্টিক অ্যাপ্রোচে এখানে যাইতে হবে। পুরাতন ঢাকার 90% বিল্ডিং কিন্তু এটা ভেঙে দেন, প্রণোদনা দিয়ে তাদেরকে করেন। আচ্ছা, এখানে একটা বড় ধরনের একটা বিষয় হলো কোন নিয়মকানুন নিশ্চয়ই রয়েছে যে এত স্কয়ার ফিটের মধ্যে আসলে কতটা বিল্ডিং থাকতে পারে, বা একটা হাই রাইজ বিল্ডিং হলে তার থেকে ডিসটেন্স। ঢাকায় তো সেগুলো কিছু মানা হয়নি এখন পর্যন্ত। এখন হঠাৎ করে যদি আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাই, তাহলে এটা আসলে এটা কিন্তু লং টাইম নিতে হবে। 5 বছর 10 বছরে নেন। সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, দিস ভেরি স্মল কান্ট্রি, তারা কিন্তু যাচ্ছে টাওয়ারিং বিল্ডিং এ, বড় বড় বিল্ডিং এ যাচ্ছে। যে উঁচু বিল্ডিং আছে তারপরে ওই পরিমাণ কিন্তু জায়গা তারা খালি রেখে আরেকটা বিল্ডিং করতেছে, এবং তারা কিন্তু আপনার হরিজেন্টাল এর মাধ্যমে করতেছে। তারা কিন্তু হলো যে আমাদের কি হয়, বড় লোক আমি ডুপ্লেক্স একটা বানাচ্ছি, বাট এটা কেন আপনি দেন, সরকারের প্রজেক্ট গুলা নেওয়া উচিত। ওয়ান ম্যান ওয়ান ফ্ল্যাট পাবে, কাম হোয়াট মে, তুমি যত বড় লোক হও, তুমি এরকম বিশাল বাড়ি নিয়ে রাজত্ব নিয়ে তুমি থাকতে পারবে না। তো এই এতে যদি আমরা যেতে পারি, তাহলে দেখা যাবে যে আপনি অনেক আমরা করতে পারবো। তাতে কি হবে, আপনি বিল্ডিং এর স্পেস যত বাড়বে তত উইন্ড প্যাসেজ হবে, তত আপনার কিন্তু আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারবো। এটা কিন্তু আমাদেরকে অনেক করবে। আজকে দেখেন একটা বিল্ডিং এর সাথে মাত্র 1 ফিটেরও গ্যাপ না, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং এর ভিতরে আপনি 24 ঘন্টা 24/7 আপনি কিন্তু অন্ধকার, মানে রাত্রির ভিতরে রয়েছেন, কোনো লাইট আলো যায় না, কোনো প্যাসেজ আসতেছে না। এসি গরম চাচ্ছে, আর এক এসি গরম যাচ্ছে, বাসার ভিতরে ঢুকে টেম্পারেচার ডেভেলপড হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রকম ডিজাস্টার এখান থেকে হচ্ছে। তো আমরা যদি গ্যাপ এরিয়া প্যাসেজ রাখতে পারি, তাহলে আমরা কিন্তু একটা ভালো লাইফলি লিড করতে পারবো, এবং সুন্দর, শুধু নট অনলি দ্যাট, আমরা কিন্তু রেজিলিয়েন্স একটা সোসাইটি গড়ে তুলতে পারবো। সেটা অবশ্য আপনি যেটা বলছেন সেটা আসলে দীর্ঘ প্রস্তুতির এবং অনেক দিন যাবত এটা গড়ে তুলতে হবে। সেটা হ্যাঁ, তার আগে শর্ট মেজার যেটা হলো ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিতে হবে। বিকজ কোন দুর্যোগ হলে পরে আমি প্রথমে ভিকটিম হব, আমি মারা যাব, আমি জেলে যাব,
আমার সম্পত্তি হবে সবই আমি। হুম। তো প্রিপারেশন আমাকে নিতে হবে। প্রত্যেককেই নিতে হবে। একটু ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আসি। যে কোন যে সেই বিষয়গুলো আমি জানতে চাই। তাৎক্ষণিক যেগুলো আপনি কিছু, কিছু বলছিলেন সেটা যদি একটু বিস্তারিত বলেন। সাথে আ আমরা গত ৫ বছরের যে ভূমিকম্পের অনেক রিপোর্ট এসছে এখন তার মধ্যে একটু পর্যালোচনা করে দেখলাম। গত ৫ বছরের মধ্যে যদি রেশিও করা হয় তাহলে রাতে ভূমিকম্পের মাত্রাটা বেশি। আমি জানি না এটা আসলে কোনো মানে সায়েন্টিফিক্যালি জিনিসটা কিনা। কিন্তু গত ৫ বছরে বাংলাদেশে যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে কম। কিন্তু সন্ধ্যে ৬টা থেকে পরের দিন সকাল ৬টা মানে রাতের সময়টাতে ভূমিকম্প বেশি। যখনই হোক এখন সেটা আসলে করণীয় কিনা মানে বেশি হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা, আমাদের দেশে? আপনাকে বলি টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, রাত্রের বেলা হলে পরে একরকম জি, হবে। দিনের বেলা হলে পরে একরকম, দিনের বেলা আবার ছুটির দিনে হলে পরে একরকম, একরকম। রান্না করার সময় হলে পরে একরকম। জি। তো টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। তো এবং রাত্রে হলেও সারপ্রাইজ আর বেশি হবে। ঘুমিয়ে থাকে মানুষ। ঘুমিয়ে থাকে, হ্যাঁ, ইয়ের পরিমাণ বেশি হুম, হবে। আবার দিনে যদি হয়, তখন মানুষ হয়তো বাঁচবে কিন্তু ক্যাজুয়ালিটি উইল বি মোর হবে। হুম, কারণ মানুষ হুড়াহুড়ি এগুলার জি, ভিতরে থাকবে, এই জিনিসগুলা থাকবে। তো সর্বোপরি আপনি যেখানেই থাকেন, সেফটির কোনো বিকল্প নাই। হুম, এবং আপনাকে ইউ শুড নট কাউন্ট কত রিক্টার স্কেলে ভূমিকম্প হবে। না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার দুর্যোগ ভূমিকম্প একটা সামনে আছে, বিপদ আছে। তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং ১ম এই কাউন্ট করতে হবে সেফটি ফার্স্ট। হুম, যেদিনে আপনি বিল্ডিং এ ঢুকবেন, ঘুমাইতে যাবেন এবং হুম। অফিসে ঢুকবেন, ১ম এই বলবেন সেফটি ফার্স্ট। তার মানে আপনি জায়গা দেখে নিবেন যে কোথায় আপনার কি এখন অবস্থা। যারা সবল সচ্ছল মানুষ, স্বাভাবিক মানুষ তারা তো নিজেদের ব্যবস্থা নিজে করতে পারেন। কিন্তু শিশু, বয়স্ক মানুষ দে মানে আর যারা দি বাড়িতে ভালনারেবল। থাকেন এবং দে যারা নারী, হুম। তারপরে শিশু বলতে একেবারে যারা নিজে চলাফেরা করতে পারে না, ছোট শিশু। এদের ক্ষেত্রে মানে পরামর্শটা আর কিছু মানুষ থাকে মানসিকভাবে খুব প্যানিক হয়ে যান এবং তারা খুব তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করে হয়তো ভয় পান। তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা ট্রিটমেন্ট এর কথা আ বলবেন। আ আমি আপনাকে বলি, এই ভূমিকম্পে কিন্তু অনেক বাচ্চা কিন্তু প্যানিক হয়ে গেছে। জি, প্যানিক মানে ট্রমাটাইজ সে কিন্তু হয়ে জি, গেছে। সেটা কিন্তু তার সাইকোলজিক্যাল ইফেক্ট কিন্তু অনেক হুম, হবে। তো বাচ্চাদেরকে এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে কিন্তু বাবা-মার কিন্তু মোটিভেশনাল কিছু দরকার আছে। হুম, আপনি দেখেন আ আ আ ২ টা ডিফারেন্স ইংলিশ মিডিয়াম এবং ইয়ের যদি বলেন, হুম, ইংলিশ মিডিয়ামের দেখেন বাচ্চারা ক্লাস 1 থেকেই কিন্তু আর্থ নিয়ে, ভূমিকম্প নিয়ে পড়ালেখা হুম, করতেছে। আমাদের যদি বাংলা মিডিয়ামে দেখেন, সে কারিকুলামে কিন্তু এই দুর্যোগ নিয়ে কোনো কিছু নাই। তো আমাদের যেটা হলো যে বাচ্চাদেরকে ওইভাবেই করতে হবে। যারা আ ছোট বাচ্চা সে তো আর কিছু বোঝে না। সে হলো যে হলো ৮-১০ বছরের বাচ্চা সে কিন্তু হুম, এই কারিকুলামে ঢুকতে হবে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলে এগুলো। প্রাইমারি লেভেলে আমরা একটু ঢুকিয়ে দিব যে আগুন ধরলে কি করতে হবে? ভূমিকম্প হইলে পরে কি হতে হবে? এই প্র্যাকটিস গুলো করতে হবে। তাহলে দেখবেন যে সারপ্রাইজ এগুলা কিন্তু মিনিমাইজ হবে। আজকে সারপ্রাইজ বা এগুলা প্যানিক হচ্ছে কেন? কারণ আমরা কোন জানি না কি জায়গায় করব? জানি না, ড্রিল করি না, কোন কিছু করি না। আপনার প্যানিক হবে। হুম, সেই জায়গা থেকে রোধ করার জন্য যেটা বলা আছে যে প্যানিক থেকে রোধটা পাওয়ার জন্য মানুষ এত ড্রিল করে কেন? আপনার সেনাবাহিনী বা এত হুম, যুদ্ধের এত ড্রিল করে কেন? যাতে সারপ্রাইজ না হয়, প্যানিক না হয়। হুম। কারণ সারপ্রাইজ হইলে পরে হি উইল লুজ দি ব্যাটল। ফায়ার ড্রিল ও তো প্রচুর হয়। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনার করতে হবে। ড্রিলের কোনো বিকল্প নাই। হুম, এবং এটাকে পরিবারের ভিতরে নিতে হবে। ডিজাস্টারকে কালচার হুম, ডেভেলপ করে পরিবারে। আপনি যখন খেতে যাবেন, ডিসকাস করেন। আপনার অফিসের ১ম দিনই শুরু হবে। একটা সেমিনার হলে পরে ডিজাস্টার দিয়ে শুরু হবে। মেক ইট এ কালচার। হুম, আমি সেম মানুষ। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া গেলে পরে আমি ২০ বার ড্রিল করতে পারি। হোয়াই নট ইন বাংলাদেশ? হুম। তারা আমার মাইন্ডসেট এর প্রবলেম আছে। মাইন্ডসেটটা ঠিক করতে হবে। গুড। এবারে একটু আসি যে আ এই যে আপনি যেটা বললেন যে মানুষ এভাবে প্রস্তুতি নিবে, ঘরের মধ্যে থাকবে বা বিমের কাছে যাবে, টেবিলের নিচে যাবে। এটা পুরান ঢাকায় যেখানে ৩ জন মারা গেলেন, তারা মাংস কিনতে গিয়েছিলেন। তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং সেই বিল্ডিং এর উপর থেকে সব ভেঙে চুরে তার মাথার উপরে পড়ছে। এই সিচুয়েশনটা তো আসলে তার কিছুই করার ছিল না। তিনি জানতেনও না। অ্যাবসোলিউটলি। আপনি দেখেন এটা ম্যান মেড করছে। পুরাতন ঢাকায় যে বিল্ডিং গুলা করা হয়েছে হুম, এটা এটা আর্টিফিশিয়ালি বিল্ডিং। যেমন হলো বাপে রেখে গেছে একতলায়, এটাকে ৪ হুম, তলায় করছে। বিল্ডিং এ হ্যাভ ইউ সিন? শেয়ার ওয়াল গুলা কিভাবে গাঁথনি দিয়ে করছে? তার হুম, প্লাস্টার নাই, কোন কিছু নাই। হুম। এবং ঘিঞ্জি রাস্তা, একদম সরু রাস্তা। সরু রাস্তা। ছবিতে দেখা সেজন্য তো যাচ্ছে। মারা হ্যাঁ। গেছে। এবং আমি আপনাকে বলি, দিনের বেলা যদি ভূমিকম্প হয়, আমাদের মেক্সিমাম ক্যাজুয়ালিটি কিন্তু এই যে ফলিং অবজেক্টেই কিন্তু হবে। হুম, ফলিং অবজেক্টই হবে। তো এগুলা থেকে আসলে আল্লাহ জানে
তবু আমাদের যেটা হলো যে সতর্ক ব্যবস্থা নিতে হবে। এবং আমি বলি হয়তো এটা হাসির উদ্যোগ হবে। পুরাতন ঢাকায় এই সমস্ত গলিতে গেলে পরে আপনি হেলমেট পরে যাবেন। বুঝতে হ্যাঁ, পারেন নাই? আসলেই। হেলমেট পরে যাবেন। ইউ নিড টু সেভ ইউর মোটরসাইকেলে হেলমেট থাকলে মোটরসাইকেলে হেলমেট পরে যাবেন আপনি। কারণ এবং ওই এলাকার মানুষ তো অনেক মানুষ। ওখানেও তো মনে হয় ওখানে তো কিছু করা নাই। আমি মনে করি যে সরকারের পুরাতন ঢাকা নিয়ে একটা ইমিডিয়েটলি একটা প্ল্যান করা উচিত। তা না হলে পরে কারণ বিজনেসের হাবটা ওই জায়গা জি, এবং ক্রাউড অনেক বেশি। অনেক বেশি। সেই জায়গায় বড় ধরনের ইনসিডেন্ট হবেই। যদি না হয় ভূমিকম্প হলে পরে আ আল্লাহ না করুক, ওই দিনটা যদি শুক্রবার না হয়ে যদি ওয়ার্কিং ডে আজকে হতো, তাহলে হুম, কি অবস্থা আপনি চিন্তা করেন? কত লোক মারা যেত? মারা যেতে পারত। অনেক জি। লোক মারা যেত। তো আল্লাহ আমাদেরকে অনেক সেভ করেছে। এখানে ধার্মিক অনেক লোক আছে বিভিন্ন ইয়ের। তো এরও কিন্তু একটা দোয়া রয়েছে। বুঝতে পেরেছেন? হুম। তা না হলে পরে ডিভাস্টেটিং ইফেক্ট কিন্তু এখানে হতো। ঠিক আছে? একটু আমাদের বলবেন তাহলে আমাদের ভূমিকম্পের জন্য যে প্রস্তুতিগুলোর কথা বললেন, সেটা সরকারের আ কাঁধে অনেকটাই যায় এবং সেইটা আসলে সরকার ইমিডিয়েট করতে পারে কিনা? এখানে কি আর্থিক সমস্যা? নাকি মাইন্ডসেট এর সমস্যা? নাকি আসলে অন্য কোনো সাধারণ মানুষের এগিয়ে আসার সমস্যা? আমি মানে কোন আ জায়গাটা আ মানে এ আমার এ মনে হয় এটা আপনি রাইট টাইম। সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। সবকিছুর মূলে কিন্তু মাইন্ডসেট। জি। আপনি মাইন্ডসেট যদি ঠিক করেন যে আজকে আপনি বাড়ি যাবেন, টাকা এমনি ম্যানেজ হবে। বা আপনি মাইন্ডসেট ঠিক করেন যে আমি এই কাজটা করব, টাকা এমনি কিন্তু ম্যানেজ হবে। আমি এটার জন্য বলব সরকারকে পলিটিক্যাল উইল থাকতে হবে। হুম, পলিটিক্যাল উইল যতদিন পর্যন্ত গুড না হবে ততদিন পর্যন্ত এটা হবে না। কারণ যে রাজনীতিবিদই আসবে তাকে এটা করতে হবে। এই সমস্ত জিনিস আমরা করতে পারি নাই বা ব্যর্থ হচ্ছে কারণ হলো পলিটিক্যাল উইল এর জন্য। কারণ যখন দেখতেছি সে সাফারার হবে, পুরাতন ঢাকা কেমিক্যাল ইভেকশন হয় নাই কেন? হুম, পুরাতন ঢাকা বড় স্পেস হয় নাই কেন? কারণ যখনই দেখছে যে বড় আমলার বাড়ি সাফারার হচ্ছে, ভোট তার এখানে কমে যাবে, তখন এই জিনিসগুলো হচ্ছে না। ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য। সেজন্য পলিটিক্যাল উইল হলে যে দেশের পলিটিক্যাল উইল ঠিক থাকবে সেই দেশে কাম হোয়াট মে এটা আমূল পরিবর্তন করতে হবে। থিংক অ্যাবাউট দ্যা মালয়েশিয়া। সেটা আমাদের দেশের চেয়ে অনেক গরিব ছিল এককালে। এখন এখন কোথায় আসছে? টাকার ক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে আমাদের দেশে আসলে সেটা এত টাকা ব্যয়বহুল মানি কি? ইজ নট এ প্রবলেম ইন বাংলাদেশ। আপনি সৎ ইয়েতে নেন, কনস্ট্রাক্টিভ নেন। দেশে বড়, বড় প্রজেক্ট গুলো হয়। প্রজেক্টের তো আপনার 50% কোথায় আল্লাহ জানে। হুম, তো আপনার যে বড়, বড় কাজ করতে গেলে পরে এগুলোর যে কোথায় কি হয়, আপনি জানেন? একটা প্ল্যান যখন পাস হয়, ড্রইং যখন পাস হয় তার 50% ইমপ্লিমেন্টেশন হয় না। হুম, একটা বিল্ডিং করতেছে, টাওয়ারিং বিল্ডিং। আপনি যান একটা হিসাব ধরেন, রাজউক বা যাকে হুম, বলেন হুম। বা এটা অ্যাসেস করেন যে ড্রইং ডিজাইনের 50% ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে না। তাহলে জি। বাকি 50% কোথায় যাচ্ছে? অর্থাৎ ঝুঁকিটা থেকে যাচ্ছে ওইখান থেকে ঝুঁকিটা আসলে ওখানে শুরু থেকে হচ্ছে। যাচ্ছে। আমার আরো বড় কথা আপনাকে বলতে হুম, পারি, এই নগরকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাইতে হলে পরে এটা এটার কারিগর হলো, আর্কিটেকচার হলো আমাদের আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার এবং রাজউক এরা। একদম। তারা যদি এটা তারা বাঁচাইতে পারে, তারা মানুষকে মারতে পারে। দে আর দি এভরিথিং। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। আমি একটা মোটা দাগে আমার কাছে ভাবনা তৈরি হয় যে, আমাদের এখানে যখন অগ্নিকাণ্ড ঘটে, তখন অগ্নিকাণ্ড থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা নিয়ে অনেক আলোচনা হয়। ভূমিকম্প হলে যে এখন আমরা আলোচনা করছি। আরেকটা হচ্ছে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও একই কাণ্ড হয়। এইটি ঢাকা একই সাথে ঢাকার বাইরে মহাসড়কে এবং বাইরে সারা বাংলাদেশে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে আলোচনাটা কিরকম? এটা সরকারের দিক থেকে বা সাধারণ মানুষের দিক থেকে কার দিক থেকে কিরকম এগিয়ে আসা দরকার? এবং এই মুহূর্তে যদি ভূমিকম্পকে আপনি এগিয়ে রাখেন তাহলে আফটার শক এর আর সম্ভাবনা আছে কিনা? মানে অন্তত বা সাবধানতাটা কি আ দরকার? এটাই আ আমার শেষ প্রশ্ন। আমি লেটস মুভ উইথ দি হোপ। জি, আমি হোপে বিশ্বাসী। জি, আমি সো ফার যা ইন্ডিকেশন আমরা পেয়েছি সায়েন্টিফিক্যালি জি। আফটার শক হলে পরেও এটা কম কারণ সেটেল ডাউন হচ্ছে। আচ্ছা। আল্লাহ না করুক। হুম, পার্সেন্টেজ ইস ভেরি লো। লো। হুম, আল্লাহ না করুক। যদি আল্লাহ চায় তো সবকিছু হতে পারে। জি, তাহলে বড় ধরনের একটা হুম, আর্থকুয়েক হতে পারে। বাট এটা উড়ে যাবে না কিন্তু এই প্রেশারটা কই গেছে। বাকি ফল্ট গুলাতে গেছে। হুম, তো ভবিষ্যতের জন্য কিন্তু বড় একটা মেসেজ। আমরা যেখানেই থাকি আমাদের সেফটি। আপনি আজকে যেখানে বসবাস করবেন প্লিজ মেক ইউর হোম সেফ। কোড মেনে করেন। তাইলে দেখবেন যে আমরা একটা রেজিলিয়েন্সি করতে পারব। সরকার কিছুই করতে পারবে না। সরকার আ মানে ভেরি ডিফিকাল্ট এখানে। হুম, কারণ মাইন্ডসেট, উইল বলেন, পলিটিক্যালি বলেন যতদিন পর্যন্ত না হবে ততদিন হবে না। কারণ আমি বলছি আল্টিমেটলি সাফারার কিন্তু আমি ইন্ডিভিজুয়াল একটা কমিউনিটি হুম, আমি মারা যাব।
আমার পরিবার মারা যাবে, আমার বাচ্চা মারা যাবে, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, ব্যাংকের লোন আমাকে পরিশোধ করতে সব হইলাম আমি। আমি জি, কিন্তু সাফারার। দি গভর্নমেন্ট জি। উইল নট বি সাফারার। যেখানে আমি সাফারার হব, why I will not make myself resilient? অনেক ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে আজকে ছিলেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এবং অগ্নি দুর্যোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। ভূমিকম্প হলে কি করবেন সেখান থেকে আলোচনা শুরু হলো ভূমিকম্প ছাড়াও অন্যান্য নানা দিকে আমরা এই মুহূর্তে করণীয় সম্পর্কে আমরা এবং জানার চেষ্টা করেছি। এমন নানা বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন বিশ্লেষণ জানতে। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।